লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত। বিজেপির তৃতীয় ক্যান্ডিডেট লিস্ট বেরিয়ে গেল। মূল চুরিটা হয় 4টে স্টেপে। একটা হচ্ছে ভোটের আগে। চেঁচাচ্ছিস কেন? রত্না দেবনাথ পানিহাটির তিনি প্রার্থী ভারতীয় জনতা পার্টির। এটা অত্যন্ত উল্লেখযোগ্য, মানে স্বাধীন দেশের ইতিহাসে কোন সাধারণ নির্বাচনে কোন এইভাবে বিজেপি নেতৃবৃন্দকে লজ্জা থাকলে যারা মানুষের উপর অত্যাচার করে তাদের গলায় পুকুরে জলে ডুবে মরা উচিত। আপনার হাতে ক্ষমতা রেখে দেওয়াটাই হচ্ছে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের জন্য বোকামি। হ্যাঁ, বোকামি তো 2011 সালেও হয়েছিল, সেটাই ছিল সব থেকে বড় বোকামি, আপনাদেরকে নিয়ে আসা। একজন আইএস অফিসার ধরা পড়লেন শেষ পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের হাতে। 19 রিসিন ইসমাইল। লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপি নেতৃবৃন্দকে। লজ্জা রেপ ভিকটিম, রেপ অ্যান্ড মার্ডার ভিকটিম, তার পরিবারের কেউ কোনো সাধারণ নির্বাচনে লড়েছেন বলে আমাদের এখনো পর্যন্ত জানা নেই। যেটা নিয়ে আপনারাও বারবার সরব হয়েছে সেটা হচ্ছে ভোটের দিন। ভোটের দিন ভোটটাই করতে দেওয়া হয় না। আর এবারে কিন্তু সেই জায়গায় বড়সড় জল ঢালতে চলেছে বড় ভয়। আবার আপনি এবারের ভোটেও দাঁড় করিয়েছেন। কুণাল ঘোষ সম্পর্কে আমার কিচ্ছু বলার নেই। উনি মহান, বিরাট বড় মহান। কারণ উনি যখন নিজের ঘরের আয়নায় মুখ দেখে, উনি মুখ দেখতে পারেন না, ওনার কষ্ট হয় যে এই আমি কুণাল ঘোষ, যেই মমতা থাকলে যারা মানুষের উপর অত্যাচার করে তাদের গলায় পুকুরে জলে ডুবে মরা উচিত। লজ্জা করে না? গলায় ভারতীয় জনতা পার্টি তো বটেই, কোন রাজনৈতিক দলের কোন প্রার্থী আজ পর্যন্ত কোন রেপ অ্যান্ড মার্ডারের কোন ভিকটিমের পরিবার লড়েছেন কিনা আমাদের জানা নেই। এর জন্য আমরা ভারতীয় জনতা পার্টিকে কুর্নিশ জানাচ্ছি, শত সহস্র কুর্নিশ জানাচ্ছি, এবং পানিহাটির প্রত্যেকটা মানুষকে বলছি যে অভয়াকে হেরে যেতে দেবেন না। অভয়া মারা গিয়েছে, কিন্তু তার যে ইচ্ছা, তার যে স্বপ্ন, দড়ি দিয়ে মরা উচিত বিজেপি নেতৃবৃন্দকে। লজ্জা থাকলে যারা মানুষের উপর অত্যাচার করে তাদের গলায় পুকুরে জলে ডুবে মরা উচিত। ভাষা। আইএস অফিসার পূর্ব মেদিনীপুরে বসে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীদের দিয়ে নির্বাচন পরিচালনার সমস্ত ব্যবস্থা করে ফেলছিলেন। ধরা পড়েছেন এবং ধরা পড়ার পর সঙ্গে সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনে অর্থাৎ ভোটার তালিকায় যেটা অলরেডি এসআইআর প্রসেস যেভাবে চলছে তাতে 100% না হলেও 60 to 70% সেই চুরি যে বন্ধ হয়ে গেছে দিদিমণি আর ভাইপোমণির ছটফটানি থেকেই বোঝা যাচ্ছে। 2 নম্বর যে চুরিটা মারাত্মক হয় ছটকায়, তাকে পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের পদ থেকে 19 রিসিন ইসমাইলকে সরিয়ে দিলেন এবং সরিয়ে দিয়ে তার বদলে নিরঞ্জন কুমারকে সেখানে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে পূর্ব মেদিনীপুরে জেলা শাসক হিসেবে বসানো হলো। ভয়ঙ্কর নির্দেশিকা ইলেকশন কমিশনের তরফ থেকে চলে এলো। এরপরে অবশ্য 2টো স্টেপ বাকি থাকছে। একটা হচ্ছে ভোট মিটে যাওয়ার পর ওই স্ট্রং রুম অবধি পৌঁছানো এবং স্ট্রং রুমে রিজার্ভ করা, আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কাউন্টিং এর দিন। এই দুটো আমাদের নতুন প্রজন্মের লিডার মোটামুটি রেডি। উনি অলরেডি বললেন যে ভাই চেঁচাচ্ছিস কেন, আমি আসছি, ঘুরে ঘুরে কথা বলবো যাতে সেই নেতাকে সবাই দেখতে পায়। এই যে কনফিডেন্স, এই যে নেতা হয়ে গেলে। ব্যানার্জি আমাকে জেলে ঢুকিয়েছে, আমি তার জন্য গলা ফাটিয়ে লাস্ট 10 বছরে আমার নিজের গলার ভোকাল কর্ড বিক্রি করে দিয়েছি। এই সেদিনকেই নাকি চায়না টাউনে ভোকাল কর্ডের একটা নতুন হয়েছে, কি বলে ওই আইটেম বানিয়ে নাকি দর্শক এই যারা খায়, কি বলবো, খাদ্য রসিক যারা এসছিল তাদেরকে খাওয়ানো হয়েছে। শুনলাম নাকি সে ভোকাল কর্ড কুণাল ঘোষের। এই আত্মবিশ্বাসটি আসছে কোত্থেকে জানেন? মমতা ব্যানার্জির ফিল্ডিং সেট করে দিয়েছেন অভিষেক ব্যানার্জি। 4 মে আপনারা দেখতে পাবেন ভয়ঙ্কর চমক। দিদি যখন যাবেন দিল্লিতে তখন রাজ্যের রাশ সামলাতে নামতেই হবে অভিষেক ব্যানার্জিকে। আর বেশ কিছু আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, ছাড়ো 5 জন অফিসারকে এক ঝটকায় মমতার 5 জন অফিসারকে জাতীয় নির্বাচন কমিশন সরিয়ে দিল।
কারা, আমি সেই ব্যাখ্যায় আসবো, বিশ্লেষণে আসবো। কিন্তু আপনারা জানেন অনেকদিন আগে থেকে পূর্ব জায়গা নিয়েও আপনাদের টেনশন আছে, কিন্তু ইলেকশন কমিশন যেভাবে কাজ করছে আমি নিশ্চিত এই জায়গাটাও নিশ্ছিদ্রভাবে তারা ব্যবস্থা করতে চলেছে। ফলে ভোট চোররা এবার পগার পার হবে। আর সেই জন্য প্রচারে বেরিয়ে আজকে পিসি ভাইপোর আতঙ্ক। ইনি মুখ্যমন্ত্রী, দলের প্রচারে গেছেন, সেখানে বিপক্ষ দল বা যারা মেদিনীপুরে তাক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 12 জন পুলিশ অফিসারকে পাঠিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের বিভিন্ন থানাগুলোতে বসিয়েছিলেন। তার উপর মিথুন কুমার দে, কারণ হচ্ছে এবার ইলেকশন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিল প্রিসাইডিং অফিসার যারা হতে চলেছেন তাদেরকে কেন্দ্রীয় সরকারি কর্ম আছে বা আছেন, তাদের উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য, এটা করা যায়? দর্শক, বিরোধী তিনি ডায়মন্ড হারবারের এসআইএ ছিলেন, দায়িত্বে ছিলেন পুলিশের, তাঁকে পাঠানো হয়েছিল ভারপ্রাপ্ত এসপি করে পূর্ব মেদিনীপুরে। তাকে অবশ্য তার আগেই ভাইপো একটু সরিয়ে দিয়েছেন, খড়গপুরের রেলে তাকে সরিয়ে দিয়েছেন। কিন্তু 12 জন পুলিশ অফিসার যে তলালে এমন ইশারার মাধ্যমে, এমন কিছু কমেন্টের মাধ্যমে অলরেডি বোঝা যেতে লেগেছে যে মমতা ব্যানার্জির দৌড় এইবার ইলেকশনে জিতে দিল্লির দিকেই হতে চলেছে। তার মানে নেক্সট মুখ্যমন্ত্রী যদি তৃণমূল কংগ্রেস জেতে, তাহলে সে কি অভিষেক ব্যানার্জি হতে চলেছেন? দেখুন, হাব ভাব অ্যাটিটিউডের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে চাপে হোক তাদেরকে শাসকের হয়ে কাজ করতে বাধ্য করা হয়, অর্থাৎ অবাধে চুরি ছাপ্পা সমস্ত কিছু চলে। কিন্তু না, এবার আর সেইটা হইব না। তার পার্টি বিরোধী পক্ষ বিপক্ষ তার সম্পর্কে বলতেই পারেন, যুক্তি দিয়ে তথ্য দিয়ে বলতেই পারে। তার বাবা মায়ের স্বপ্ন, লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন, কোটি কোটি মানুষের যে ইচ্ছা, এই দেশ তো বটেই, গোটা পৃথিবীর মানুষ এক সময় যাকে নিয়ে আন্দোলন করেছিল, যার সুবিচার চেয়ে, যার ন্যায় বিচার। সেই লোকটি নিজের আয়নায় যে জায়গায় মুখ দেখা যায় সেখানে আলকাতরা মেরে রেখেছে যাতে নিজের মুখ আয়নায় দেখতে না হয়। তারপরেও আর কি কয়লা, বালি, তারপরে গরু, রেশন যা আছে, এখনো পর্যন্ত প্রত্যেকদিন পানিহাটির ওই বাড়িতে এখনো পর্যন্ত মোমবাতি প্রজ্বলিত হয়। এখনো পর্যন্ত আমাদের বুকের মধ্যে যে ধিকি ধিকি কষ্টটা রয়েছে 2024 সালের। কিন্তু তা বলে এটা বলা যায় যেটা উনি বলছেন? পাগল হয়ে গেছেন নাকি? পুরো মাথা শেষ, পাগল? দর্শক, আমি তো বলবো যে এনার থেকে সাবধান থাকতে হবে। কাছাকাছি বেশি যাওয়া চলবে না। দাঁত বের করে হাসতে পারেন, কিন্তু কামড়ে দিতেও পারেন। আমি যা দেখছি চোখ মুখ। এবং এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি 19 জন প্রার্থীর নাম এই তৃতীয় তালিকায় ঘোষণা করা হয়েছে। আমি এক এক করে আপনাদের বলছি। কোচবিহার দক্ষিণ, যেখানে প্রার্থী করা হয়েছে রথীন্দ্রনাথ ঘোষকে। রায়গঞ্জ এসএসসি, যেখানে যে প্রজন্মের মোটামুটি নেক্সট প্রজন্মের নেতা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েন তিনি ইঙ্গিত দিয়েছেন যে জেতার পর আরো বড় সড়ো কিছু অপেক্ষা করছে। অলরেডি ইঙ্গিত দিয়েছেন তেজস্বী যাদব, ইঙ্গিত দিয়েছেন অখিলেশ যাদব থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল। প্রার্থী করা হয়েছে দীনেশ সরকার বা ডাক নাম হারাধন সরকার। ইসলামপুরে প্রার্থী করা হয়েছে চিরজিৎ রয়কে। হেমতাবাদে প্রার্থী করা হয়েছে হরিপদ বর্মনকে। ইংলিশ বাজার তৈরিতে বাধা, রামনবমী উপলক্ষে মঞ্চ তৈরিতে বাধা এবং একই সঙ্গে নির্বাচনী ক্যাম্প তৈরিতেও বাধা দেয় কারা? পুলিশ আধিকারিকরা। যে বাধা পাওয়ার পর যা ভঙ্গি আমার কিন্তু খুবই ভয় করছেই বলবো। আমি যদিও কাছাকাছি যাই না, তো যারা যান একটু সাবধানে থাকবেন, একটু সাবধানে যাবেন। উনি যেভাবে কথা বলছেন মাথার ঠিক নেই। 9 আগস্টে সেই অভিশপ্ত রাতে যেভাবে একজন কর্তব্যরত চিকিৎসকের উপরে হামলা হয়েছিল, খুঁড়ে খাওয়া হয়েছিল, তাকে ধর্ষণ করা হয়েছিল, তাকে খুন করা হয়েছিল, তার বিচার কিন্তু এখনো পর্যন্ত। বিজেপির নাকি এইভাবে মরা উচিত। তো এক্ষুনি তো পাল্টা প্রশ্ন উঠবে, তাহলে আপনি যা করছেন, আপনি যেভাবে বাংলার মানুষকে নির্যাতন করছেন, বাংলার মানুষের সর্বনাশ করছেন, আপনি কোন মুখে ভোট চাইছেন? আপনারও তো উনি কি বললেন,
বাদ দিন। কেজরিওয়াল পর্যন্ত, কেজরিওয়াল তো এতটা আবেগে বলে ফেললেন যে এইবার দিদি বাংলায় জিতবেন, একজন মহিলা হয়ে যেভাবে কাজ করছেন ওনাকে কিন্তু বিরোধী হয়ে আসতেই হবে। পর্যন্ত বকেয়া রয়েছে, তার বিচার একমাত্র হতে পারে যদি এই অভয়ার মা একদম নিরঙ্কুশ ভাবে সংখ্যাগরিষ্ঠতা পান। মানে আমি মনে করি না পানিহাটিতে যদি ঘটনাস্থল থেকে সিপি কে ফোন করেছেন শুভেন্দু অধিকারী এবং পরবর্তী সময় কিন্তু একইভাবে তিনি এই দাবিও করে গিয়েছেন, এই বার্তাও দিয়েছেন যে আজ তিনি ঘটনাস্থলে আরো একবার যাবেন, আজও ভবানীপুরে আরো একবার যাবেন শুভেন্দু অধিকারী। আর এরই পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো যে এই ভবানীপুরে দাঁড়িয়ে কিন্তু সিইও মনোজ আগরওয়ালকে ফোন করেছেন শুভেন্দু অধিকারী। অম্লান ভাদুরী, শান্তিপুর স্বপন দাস, পানিহাটি রত্না দেবনাথ। অর্থাৎ পানিহাটি থেকে আমরা যেটা বলেছিলাম অভয়ার মাকেই প্রার্থী করা হবে, সেটাই কিন্তু হলো। পানিহাটি থেকে রত্না দেবনাথকে প্রার্থী করা হয়েছে, হাওড়া মধ্য বিপ্লব মন্ডল, উত্তরপাড়া দীপাঞ্জন চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে। প্রাক্তন এনএসজি কমান্ডো, ইন্টেলিজেন্সে কাজ করেছেন, যাকে বিজেপিতে জয়েন করানো হয়, তাকে উত্তরপাড়া থেকে দীপাঞ্জন চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে। যতটুকু আমরা শুনেছিলাম যে নদিয়ার কোন একটা আসন থেকে নাকি তাকে প্রার্থী করা হবে, নদিয়ার শান্তিপুর আসন থেকে নাকি তাকে প্রার্থী করা হবে, এমন একটা। আমি তো বলবো যে যদি ওনার আঙ্গিকে আমি কথাটা বলি, উনি যেভাবে কথা বলছেন, এক্ষুনি তো কেউ বলবেন যে ওনার তো থুতুতে, তাই না? বলবেন না এক্ষুনি পাল্টা? বললে নিশ্চয়ই বলবেন ওনার মৃত্যু কামনা করা হচ্ছে। মৃত্যু কামনা তো উনি নিজে করছেন, উনি নিজে করছেন। এটা কি করা যায়? ইস, শোনা গিয়েছিল তাকে উত্তরপাড়া থেকে প্রার্থী করা হলো, সিঙ্গুর থেকে প্রার্থী করা হয়েছে একেবারে আরএসএস এর খাস লোক অরূপ কুমার দাসকে। নিজে একজন ডাক্তার, ডাক্তার অরূপ কুমার দাস সিঙ্গুর থেকে প্রার্থী হয়েছেন। খুব ভালো সিদ্ধান্ত বিজেপির এটা। চন্দননগর থেকে প্রার্থী করা হয়েছে দীপাঞ্জন গুহকে। চুচুড়া থেকে প্রার্থী হয়েছেন সুবীর নাগ, হরিপাল, মধুমিতা ঘোষ, তমলুক হরেকৃষ্ণ বেরা, মেদিনীপুর শঙ্কর গুছাই, পূর্বস্থলী। যা করেছেন, রাজ্যটার যা সর্বনাশ করেছেন, করে যাচ্ছেন, তারপরেও আপনি গলাবাজি করবেন, ভোট চাইবেন, আর অন্যরা মানে আপনাকে উৎখাত করার জন্য এখানে লড়লে, কথা বললে তাদের সম্পর্কে এই ধরনের মন্তব্য করবেন। আবার যা আছে শিক্ষা, স্বাস্থ্য সব বেঁচে দিয়েছে। তারপরেও যদি আপনি ভাবেন যে আপনার হাতে ক্ষমতা রেখে দেওয়া উচিত ছিল, আপনার হাত থেকে সব কেড়ে নিয়েছে, তাহলে এটা আপনি ভুল করছেন। নির্বাচন কমিশনার যিনি রয়েছেন, মুখ্য নির্বাচন কমিশনার, তার সম্পর্কেও সব উল্টোপাল্টা বক্তব্য, মন্তব্য এই এসআইআরকে নিয়ে। তিনি মুখ্যমন্ত্রী, দর্শক, এনাকে আর কখনো এই চেয়ারে বসতে দেওয়াটা উচিত? দক্ষিণ প্রাণকৃষ্ণ তপাদার, কাটোয়া কৃষ্ণা ঘোষ, সাঁইথিয়া কৃষ্ণকান্ত সাহা এবং নলহাটি থেকে প্রার্থী করা হয়েছে শ্রী অনিল সিংকে। এই হচ্ছে 19টা প্রার্থী তালিকা, এবং বিজেপির ফলে আরেকটা চতুর্থ প্রার্থী তালিকা আসবে, এটা বলাই যায়। এবার সেই জিনিসটা বলবো, পশ্চিমবঙ্গে কার সরকার আসবে এবার, টিএমসি না বিজেপি? কাকে চায় জনতা, টিএমসি না বিজেপি কে? অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। আর পশ্চিমবঙ্গে কি শুভেন্দু অধিকারী আর মমতা দিদির মধ্যে ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই। আমাদের দিদি টিএমসি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আর আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কে জিতবে পশ্চিমবঙ্গে এবার? কার রাজত্ব চলবে পশ্চিমবঙ্গে, টিএমসি না বিজেপি? অবশ্যই কমেন্ট বক্স মে কমেন্ট করবেন আর জানাবেন।